ঘড়ির কাঁটা বিকেল 4টের ঘরে। শীতের দিন ছোট হওয়ায় তাড়াতাড়ি সাজ নামে। ইভান ল্যাপটপের শাটার নামিয়ে পরপর বসা থেকে উঠে দাঁড়ায়। চেয়ারের সাথে রাখা ব্লেজারটা বাম হাতের ভাঁজে রাখে। উদ্দেশ্য তনুজাকে আনতে যাবে। টার্গেট সন্ধ্যার আগে পৌঁছানো। আর কিছুক্ষণ কাটিয়ে রাতে ব্যাক করা। অফিস কক্ষে থাকতেই ফোনটা ভোঁ ভোঁ শব্দ তুলে কাঁপতে থাকে। ভাবে তনুজা ফোন করেছে, আর নয়তো দাদিকে দিয়ে ইনভাইট করার জন্য। সাধারণত মেয়ে বাড়ি থাকলে বাড়ির সদস্যরা জামাইকে আসার জন্য তোষামত করে থাকে। ইভান রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে উত্তর দিয়ে আদুরে গলায় বলল, কেমন আছো নাচ জামাই? আলহামদুলিল্লাহ ভালো। দাদি, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? ভালো। হঠাৎ বৃদ্ধা শুধালো, নাচ জামাই তুমি কোথায়, অফিসে? তনুজা কেমন আছে? হ্যাঁ অফিসে, কথাটা বলতে গিয়েও আটকে যায় ইভান। তনুজা কেমন আছে এটা শুনে ইভানের কপালে জ্যামিতিক রেখার অনুরূপ ভাঁজের সৃষ্টি হলো। ওপাশ থেকে সুফিয়া বেগম বলতে থাকেন, আজ কদিন হলো আপা কল দেয় না। আপার মোবাইলে কল দিলাম, বন্ধ কয়, তাই তোমারে কল দিলাম। তুমি মনে হয় অফিসে আছো, কাজের সময় বিরক্ত করে ফেললাম। বৃদ্ধার সরল মনে শেষোক্ত কথা কর্ণকুহরে ঢোকে না ইভানের। মুহূর্তেই কালবৈশাখীর ন্যায় তাণ্ডব শুরু হয় ভেতরে। অস্থির চিত্তে তড়িৎ বেগে প্রশ্ন করে উঠল, তনুজা বাড়ি যায়নি? ওর তো গতকাল আপনাদের ওখানে যাওয়ার কথা। বাড়ি যায়নি? তাহলে কোথায় গিয়েছে? বৃদ্ধা পাহাড় থেকে পড়ার ন্যায় চমকালেন, অবাক হলেন, বিস্ময় নিয়ে বললেন, ইয়া আল্লাহ, বলো কি তুমি? কই? তনুজা তো আমারে বলেনি কোনো আসার কথা। আজ কদিন নাগাদ তো ওর সাথে কথাই হয়নি। তনুজা তোমার বাড়িতে নেই? ইভানের নিজেকে এলোমেলো লাগছে, মস্তিষ্ক অসাড় হয়ে আসছে, গলাটা কাঁপল ওর। কালকে তনুজার বাড়ি যাওয়ার কথা সংক্ষেপে বলে ইভান। বৃদ্ধার হাত পা থরথরিয়ে কাঁপছে, মনটা কুডাকতে শুরু করলো। বললেন, তাহলে মাইয়াটা গেল কই? আর মোবাইলখানায় বা বন্ধ কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? ইভানের মস্তিষ্ক হ্যাং হয়ে আসছে, কিচ্ছু ভাবতে পারছে না। খানিকক্ষণ মেরে থেকে বলল, দাদি, ওর কোনো ফ্রেন্ডের বাসায় যায়নি তো? বিপদের সময় মাথা কাজ করে না, কোনো কিছু সহজে মাথায়ও আসে না। একেতেই বয়স্ক মানুষ, তার ওপর অতি আদরের নাতনি। বৃদ্ধার নিজেকে নিষ্প্রাণ ঠেকছে, মূর্ছা যাওয়ার ন্যায় হয়েছেন। কেমন পাথর বনে যায় অমনি অসার গলায় বললেন, আমি কিভাবে কই? আমি কিছুই ভাববার পারছি না। ইভান বৃদ্ধার অবস্থা বুঝল, সাহস জোগাতে বলল, দাদি আপনি চিন্তা করবেন না, আমি ঠিক তনুজাকে খুঁজে বের করব ইনশাল্লাহ আজকেই। ওর নিশ্চয়ই ওর কোনো ফ্রেন্ডের সাথে আছে। ওর কোনো ফ্রেন্ডের নম্বর আছে আপনার কাছে? বৃদ্ধা জড়বস্তুর ন্যায় বলল, না না, নাই তো। তাই ওর বান্ধবী রূপার বাড়ির ঠিকানা জানি। আচ্ছা এটাই বলুন। ইভান এক সমুদ্র আশা নিয়ে প্রথমে তনুজার নম্বরে ডায়াল করে, কিন্তু বিধিবাম নম্বর সুইচ অফ। তপ্ত নিঃশ্বাস ফেলে ভাবে উক্ত ঠিকানার উদ্দেশ্যে যাবে এখনই, যদি ভাগ্য সহায় হয়। তনুজা রূপার বাসায় থাকলেও থাকতে পারে। পরপর ইভান কালকে ড্রাইভারের কাছে কল দেয়। রিসিভ হতে ওপাশ থেকে লম্বা সালাম আসে। ইভান উত্তর দেয় না, বজ্র কণ্ঠে প্রশ্ন করল, তনুজাকে কোথায় নামিয়ে দিয়েছেন? ওপাশ থেকে আইগুই করতে থাকে। ইভানের ফের ধমক ড্রাইভারের কানের তলা ছুটে যাওয়ার জো। ভীতু হয়ে কম্পিত স্বরে বলল, স্যার, ম্যাডামকে তো এই রোডে নামিয়ে দিয়েছিলাম। কপালে শিরাগুলো দপদপ করে ওঠে, রাগের চোখ দুটো জ্বলন্ত কয়লার ন্যায় লাল হয়। ধমক দিয়ে কিরমিরিয়ে বলল, আপনাকে ওর বাসায় নামিয়ে দেওয়ার কথা, কিন্তু আপনি তা না করে ওখানে কেন ওকে ছেড়ে এসেছেন? কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, ম্যাডাম বলেছিলেন তনুজার যদি কিছু হয় আমি তোকে খুন করে ফেলব। আমি বারবার বলা সত্ত্বেও ইভান খট করে কল কেটে তস্ত্রর হাতে ড্রাইভ করতে থাকে। আজকে যেন যানজট বেশি, 5 মিনিট গিয়েই 25 মিনিট জ্যামে আটকে থাকতে হচ্ছে। ইভান রাগে স্টিয়ারিংয়ে ঘুষি মারে, অস্থিরতায় কপালে ঘাম জমতে শুরু করেছে ওর। খানিকক্ষণের ব্যবধানে নিজেকে পাগল পাগল ঠেকছে। এক হাত চুলের মধ্যে চালনা করে অস্ফুটে বলে, ইটস অল মাই ফল্ট। যা কিছু হচ্ছে সব কিছুর জন্য আমি দায়ী। তনুজার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। যানজট পেরিয়ে রূপার বাসার দৌড়ে পৌঁছাতেই যেন পাহাড় পর্বত পাড়ি দেওয়ার মতো কঠিন আর দীর্ঘ সময় লাগলো।
এমন মনে হচ্ছে ইভানের। যদিও যানজটের জন্য একটু বেশি সময় লেগেছে। ইভান এক নাগাড়ে পরপর ডোরবেল চেপে যাচ্ছে। রূপার মা মাগরিবের নামাজ আদায় করে জায়নামাজে বসে দোয়া দুরূদ পাঠ করছেন। রূপাকে ডেকে দরজা খুলতে বললেন। রূপা বিরক্ত হয়ে আসতে আসতে বিড়বিড় করে, ই আল্লাহ, কোন আজব পাবলিক আসছে, ঠেকছে আরও একটু তর সইছে না। এক নাগারে বেল চেপে যাচ্ছে। আরে বেলটাকে একটু জিরানোর টাইম দেবে তো, লোকজন আসতে সময় লাগবে না, যত সব। বলতে বলতে সিটকিনি নামিয়ে দরজা খুলতেই রূপার চক্ষু চরক গাছ হয়। ইভানকে দেখে এলিয়েন দেখার মতো চমকায়। কলেজে মিট হয়েছে ইভানের সাথে, তাই চিনতে দেরি হয় না। রূপা অবাক বনে যায়। বেচারি কিছু বলার আগে ইভান প্রশ্ন করে, তনুজা এসেছে? রূপার চোখ পিটপিট করে চায়। আরেক দফা সে থমকায় বলল, তনুজা আমাদের এখানে? কই না তো। এবার ইভান চরম হতাশ হয়। ইস, সৃষ্টিকর্তার ওপর অভিমান হলো। উত্তরটা পজিটিভ হলে খুব বেশি কি ক্ষতি হতো। ইভান নিজেকে সামলে ফের বলল, তনুজের সাথে তোমার কথা হয়নি? লাস্ট কখন অ্যান্ড কবে কথা হয়েছিল? রূপা দুদিকে মাথা দুলিয়ে বলল, না কথা হয়নি তো। লাস্ট গত সপ্তাহে কলেজে দেখা আর কথা। কিছু ভেবে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই রূপা সন্দেহী কণ্ঠে বলল, কিছু হয়েছে ভাইয়া? কোনো সমস্যা? না মানে তনুজার কালকে বাড়ি যাওয়ার কথা ছিল, ও বাড়িতে যায়নি। ওর ফোন বন্ধ বলছে। আচ্ছা, ওর কোনো ক্লোজ ফ্রেন্ড আছে, বিশেষ করে এই রোডের দিকে? রূপা খানিকক্ষণ ভাবে ঠোঁট উল্টে বলল, আমার জানা মতে নেই। আর ও কোনো ফ্রেন্ডের বাসায় যাবে না, আমি শিওর। আমি ওর বেস্টি হওয়া সত্ত্বেও আমার বাসায় কখনো রাত থাকেনি। হাতে গোনা কয়েকবার বেরোতে আসছে। আচ্ছা ঠিক আছে, তোমায় বিরক্ত করে দুঃখিত, ব্যাপার না, আমি খুঁজে বের করছি। ইভান আর সময় নষ্ট না করে প্রস্থান করতে নেয়। এমন সময় কিছু মনে উঠতেই রূপা পিছু ডাকলো, 1 মিনিট ভাইয়া। ইভান ঘুরে তাকালো। রূপা কপাল কুঁচকে বলল, এই রোডে তনুজের ফুপির বাসা, ওখানে খোঁজ নিয়েছেন? মেঘের আড়াল থেকে এক ফালি রোদ্দুর উকি দেওয়ার মতন এক টুকরো আশা উকি দেয় ইভানের মনে। ইভান না বলতেই রূপা বলল, ওখানে রঞ্জু ডেন্টিস্টের বাসা বলে খোঁজ করলেই 4 তলা বিল্ডিং দেখিয়ে দেবে যে কেউ। ওই বিল্ডিংয়ের 3 তলায় ওর ফুপির বাসা। একবার তনুজার পরামর্শে ওই ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, তাই জানা আর কি। ইভান বিনিময় বলল, থ্যাঙ্কস এ লট। রূপা প্রত্যুত্তরে মৃদু হেসে বলল, টেনশন নিয়েন না, ইনশাল্লাহ তনুজা ঠিক আছে। রূপার বলা ঠিকানায় পৌঁছাতে পৌঁছাতে ইভানের রাত 9টা বেজে যায়। ইভানকে বড্ড উস্কো খুস্কো লাগছে। কয়েক ঘন্টায় পুরো অন্যরকম ছন্নছাড়া লাগছে। দরজার সামনে দাঁড়িয়ে কাপা হাতে বেল চাপে আর সৃষ্টিকর্তার কাছে প্রে করে তনুজা যেন এখানেই থাকে। অস্থিরতায় চোখ দুটো বুঝে নেয় ইভান। অবচেতন মন ভাবে, ছায়ার থেকে যত দূরে সরে যাওয়া যায় ছায়া তো তত কাছে আসে। অনুরূপ অভিমান করলে নাকি মানুষের আরও কাছে পাওয়া যায়। তবে কেন আমার অভিমানে তুমি হারিয়ে গেলে? কয়েক সেকেন্ড পরে মনটা খুব করে চায়, প্লিজ তনুজা যেখানেই থেকো সেফ থেকো, আর তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো। আমি মন থেকে তোমাকে চাই। আমি বিশ্বাস করি আমাদের প্রণয়ের বাঁধন এতটাও ঠুনকো নয়। তুমি রাগ ক্ষোভ অভিমান যাই করো না কেন, কখনো আমাকে ছেড়ে হারিয়ে যাবে না। তারপরে অশান্ত মন সে তো মানতে নারাজ। সে তো নেগেটিভ চিন্তা করে করে আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। যতক্ষণ না তোমাকে দেখছি ততক্ষণ এক বিন্দু স্বস্তি মিলবে না। হঠাৎ দরজা খোলার শব্দে ইভানের ভাবনার ছেদ ঘটে। সম্ভিত ফিরে পেয়ে চোখ মেলে চায়। মুহূর্তে চোখ দুটো শীতল ছায় ছেয়ে যায়। বুকের ভেতর বইয়ে চলা মরুর ছাইমুম দপ করে থেমে যায়। সেখানে পরম আকাঙ্ক্ষিত এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি নামে। বৃষ্টির ফোঁটায় যেমন শুকনো ভূমি প্রাণ পায়, গাছের জীর্ণ পাতা সজীবতা পায়, ঠিক তেমনই ইভানের তনুমনে শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে শীতলতা বইয়ে যায়। অশান্ত মন শান্ত হয়। কিছু পল দুজনে দুজনের দিকে নির্নিমেষ অপলক চেয়ে রয়। আচমকা ইভান পা এগিয়ে সামনের অবাক নয়নে চেয়ে থাকা রমণীকে ঝাপটে ধরে। সামনের রমণী ইভানের এভাবে জড়িয়ে ধরায় ভড়কায়, হকচকায়। ইভান আলিঙ্গন শক্ত করে। তনুজের মাথাটা ইভানের বুকের ওপর। ইভানের অস্থির বেপরোয়া গতিতে চলা হৃদস্পন্দন মেটা শুনতে পায়। সময়টা যেন দুজনেরই থেমে যায়। পরম আকাঙ্ক্ষিত রমণীর দর্শনে এক নিমেষে বুকের ভেতরে বয়ে চলা কালবৈশাখী তাণ্ডব শিথিল হয়।
বেপরোয়াভাবে তীব্র গতিতে চলা হৃদযন্ত্রটা ছটফট অস্থিরতা মিয়ে আসে। সেখানে শীতল বর্ষণ নামে ঝমঝমিয়ে অঝরে বর্ষণ যেমন প্রকৃতিকে ঠান্ডা শীতল করে, অমনি তনুজার সংস্পর্শে ইভানের পুরো পৃথিবী শীতলতায় ছেয়ে যায়। ওদিকে অনাকাঙ্ক্ষিতভাবে আচমকা ইভানের দর্শনে স্পর্শে তনুজা স্তব্ধ বিমূঢ় হয়। খানিকক্ষণ আগেও ইভানের মনে হচ্ছিল এই রঙিন পৃথিবীতে চারিপাশে হাজারো লোকজনের ভিড়ে সবই আছে, তবুও যেন কিছুই নেই। মুহূর্তে সেই শূন্য স্থান পূর্ণ হয়, সাথে এক সমুদ্র প্রশান্তি পায় হৃদয়। ইভানের দৃঢ় আলিঙ্গনে তনুজার বুকের দুরু দুরু কম্পনের মাত্রা বাড়ছে, সাথে তনুজার ভাবনার নদী নিরবধি ছুটছে। হঠাৎ এখানে ইভান কিভাবে? অবাক বনে যায় মেয়েটা। তনুজা ধীরে ধীরে বুক থেকে মাথা উঁচিয়ে তিত্তিরিয়ে কাঁপা কাঁপা পল্লব তুলে ইভানের শ্যামসুন্দর মুখের দিকে তাকায়। ইভানের নিটল চাহনি নিবদ্ধ হয় মায়াবী বদনখানায়। দুজন দুজনের দিকে নিমেষ নিষ্পলক চাহনিতে কিছু পল চেয়ে রায়। দুদিন দেখা নেই, নেই কোনো যোগাযোগ। এ দুদিনকে ইভানের কাছে সপ্তাহ নয়, মাস নয়, বছর ঠেকছে। সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় তনুজার কোমল স্নিগ্ধ পবিত্র মুখশ্রী ছুঁয়ে দিতে ইচ্ছে করে ইভানের। কাল স্থান পরখ না করে আচমকা মনের ইচ্ছেকে প্রায়োরিটি দেয়। ইভান আলগোছে তনুজার গোলগাল মুখটা আঁচলে ধরে। প্রথমে তনুজার মসৃণ কপালে অধৈর্যরা ছোঁয়ায়। ইভানের স্পর্শে তনুজার মেরুদণ্ডের শির দ্বারা বেয়ে বরফ স্রোত বয়ে যায়, পার তলা অবধি শিরশির করে ওঠে। পরপর ইভান আলতো করে ছোট ছোট চুম্বনে তনুজার সারা মুখ ভরিয়ে দেয়। আকস্মিক ঘটনার অনুভূতির জোয়ারে তনুজা বাকরুদ্ধ, গলা শুকিয়ে চৌচির, জিহ্বার সাথে যেন পাথর বাঁধা, এমন ভারী, কোনো শব্দে উচ্চারিত হচ্ছে না। তনুজার কপালে কপাল ঠেকা ইভান চোখ দুটো বুজে অস্ফুটে বলে, উফ, এতক্ষণ যে কি কষ্টের মধ্যে ছিলাম আমি, কাউকে বলে বোঝানো যাবে না। আমার বারংবার মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারিয়ে ফেলেছি। থ্যাঙ্কস গড, তুমি ঠিক আছো। তনুজা ভুরুটুরু কুঁচকে অপ্রস্তুত কণ্ঠে বলল, আপনি এখানে? মানে কিভাবে? যা? তন্মধ্যে ফুপির গলা স্বর আসায় তনুজার কথা অসম্পূর্ণ রয়। ভেতর থেকে ফুপি হাঁক ছেড়ে শুধালেন, হ্যাঁ রে তনু, কে এসেছে? গলা স্বরের শব্দে দুজনে অপ্রস্তুত হয়। তনুজা ঝট করে ইভানের হাত দুটো সরিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে শশাব্যস্ত হয়। ইভান কিঞ্চিত মাথা নুয়ে অপ্রস্তুত ভঙ্গিতে মাথার পিছে চুলকায়। তনুজা এড়িয়ে যেতে প্রত্যুত্তরে জোরে সরে বলল, হ্যাঁ ফুপি, দেখছি। পরপর ইভানের দিকে তাকিয়ে মুখাবয়বে গম্ভীরতার ছাপ টেনে নেয় তনুজা। মিছে মিছে বিরক্ত হওয়ার ভনিতা করে ঝটপট সোজা সাপটা বলে উঠল, হঠাৎ আপনি এখানে? না মানে কি মনে করে? তনুজার এরূপ প্রশ্নে ইভান হোঁচট খায়। বেচারা আশ্চর্য বনে যায়। 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার মতো অসাধ্য সাধন করে বউকে খুঁজে বের করল, আর সেই বউয়ের মুখ নিঃসৃত এহেন প্রশ্ন, যা শুনে ইভান স্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ়। পরপর নিজেকে স্বাভাবিক করে কপাল কুঁচকে তাকালো ইভান। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, বউকে মনে করে? অ্যান্ড বউকে নিতে? ভেতরে ভেতরে অপ্রস্তুত আর অস্বস্তিতে ঠাসা তনুজা ওপরে শক্ত আবরণ ধারণ করে রাখল। চোখে মুখে কৃত্রিম রাগ ফুটিয়ে আওড়ালো, আমি সিরিয়াসলি বলছি, মোটে আপনার সাথে মজা করছি না। আপনি ফুপির বাসার অ্যাড্রেস কিভাবে পেলেন? আর আমি যে এখানে, জানলেনই বা কিভাবে? স্ট্রেঞ্জ। তোমার সাথে মজা করার প্রশ্নে আসে না। আমি তো সিরিয়াসলি বলছি। তার আগে তুমি আমাকে বলো, তুমি তোমার দাদুর বাসা না গিয়ে এখানে কেন? তনুজা ছোট করে জবাবে বলে, এমনি। ইভান কাজ ঝাঁকিয়ে বলল, ওকে, ব্যাপার না। 2 সেকেন্ড থেমে কিছু ভেবে ফের বলল, তুমি কি ভেতরে যেতে বলবে নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবে? আর যদি 5 মিনিটের মধ্যে রেডি হও তাহলে ভেতরে না ঢুকেই বেটার। আমি বাইরে ওয়েট করছি, তুমি রেডি হয়ে আসো, কেমন? তনুজা কপাল গুটিয়ে ঝড়ো বেগে প্রশ্ন ছড়ে, রেডি হব মানে? কোথায় যাব? বাড়ি যাবে? নাক মুখ কুঁচকে তনুজা বলল, হ্যাঁ, বাড়ি যাব আগামীকাল। তবে আপনার সাথে নয়, আমি একাই পারবো। আগামীকাল দাদু বাড়িতে যাব, দাদির কাছে। ইভান কিছু বলবে এমন সময় পায়ের শব্দ, সাথে গলার স্বর আসলো, তনু, বাইরে কি করছিস তুই? কার সাথে কথা বলছিস? তনুজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ইভানের দিকে তাকিয়ে অগত্যা তনুজা বলল, ভেতরে আসুন আর শুনুন,
আমি কোথাও যাচ্ছি না, এখান থেকে সোজা দাদির কাছে যাব, বেশ কিছুদিন সেখানে থাকব। ইভান ঢের আন্দাজ করল বউ বেজায় চটে আছে, তার অভিমানের পাল্লা ভারী, সহজে মন গলবে না। জোর না করে বুদ্ধি দিয়ে কৌশলে কিছু বলে কয়ে শক্ত পাথরে মনটা নরম করতে হবে। এর মধ্যে প্রৌঢ়া মহিলাটি এগিয়ে আসতে ইভান লম্বা করে সালাম দেয়। শাহানাজ বেগমের কপালের রেখার উদয় হয়। তনুজা মুখটা অন্ধকার করেই ইভানকে ফুপির সাথে পরিচয় করিয়ে দেয়। শাহানাজ বেগম জামাইকে কোথায় বসতে দিবেন, কি সামনে দিবেন, কিভাবে জামাই আপ্যায়ন করবেন, তাই নিয়ে মহাব্যস্ত হয়ে পড়লেন। বসার ঘরে যেতে অমায়িক আদুরে গলায় ইভানকে বললেন, বাবা বসো, তোমাদের বাসার সবাই কেমন আছে? ইভান স্মিত হেসে নিচু স্বরে বলল, সবাই ভালো আছে। শাহানাজ অমায়িক হেসে বললেন, তোমার ফুপা এখনও অফিস থেকে ফেরেনি, চলে আসবে এখনই। একটা ছেলে আমার, সে অন্য জেলা থাকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনার্স প্রথম বর্ষের ছাত্র। বাসায় আমি সারাটা দিন একাই থাকি। তনু আসাতে কী যে ভালো লাগছে না, কখন দিন ফুরিয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না। মেয়েটাকে অনেকদিন পর দেখলাম, অসুস্থতার জন্য কোথাও তেমন যাওয়া হয়ে ওঠে না। আরও কিছু কথাবার্তা শেষে শাহানাজ হাস্যোজ্জ্বল মুখে অমায়িক কণ্ঠে বললেন, তোমরা কথাবার্তা বলো, আমি চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি, তারপর ডিনার রেডি করছি। অতঃপর তনুজের দিকে তাকিয়ে ফের বললেন, তুমি আসবে তনু, আগে থেকে আমাকে জানাবে না? হ্যাঁ রে তনু, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, আমাকে অন্তত একবার বলবি না? তনুজা গুটিসুটি মেরে একপাশে দাঁড়িয়েছিল, ফুপির কথায় ভেবাচ্চাকা খায়, নড়ে চড়ে দাঁড়ায়। ইভান আসবে সে নিজেই তো জানত না, তা জানাবে কি করে? তনুজা মুখ খুলবে তার আগেই ইভান নম্র স্বরে বলল, ফুপি আপনি ব্যস্ত হবেন না প্লিজ, আর এখন কিছুই করবেন না, এমনিতে রাত হয়েছে, আমাদের ফিরতে হবে। শাহনাজ হৈ হৈ করে উঠলেন, এমা সে কি ফিরবে মানে? মাত্র আসলে আর এখনই যাওয়ার কথা বলছো? তাই হয় নাকি? আজ রাতটা তো অন্তত থাকতে হবে। ইভান ভদ্র চিত্তে নাকচ করে বলল, আজ নয় ফুপি, পরে অন্য একদিন থাকবো, আর আপনার হাতে রান্নাও খাবো। শাহনাজ বেগম নাসরবান্দা, সে কোনো মতে রাজি হলেন না। একমাত্র ভাইজি জামাই, প্রথম আসছে, এভাবে যেতে দেয়া যায়? শাহনাজ কিচেনের দিকে পা বাড়ান। তনুজা পায়ের নখ দিয়ে ফ্লোর খুঁড়ছে। ইভান চোখ তুলে তনুজার দিকে চেয়ে প্রশ্ন করল, তোমার সেলফোনের সুইচ অফ কেন? তার মানে ইভান কল করেছিল, এটা ভাবতে ভাবতে মুখে বলল তনুজা। ফোনটা আসার দিন হাত ফসকে রাস্তায় পড়ে যায়। পিচের রাস্তায় পড়ার সাথে সাথে ডিসপ্লে খুব বাজেভাবে ফেটে যায়। তারপর থেকে ফোন ওপেন করা হচ্ছে না। ও, এখানে আসছো ভালো কথা, তবে তোমার দাদিকে জানাতে পারতে অন্তত। বয়স্ক মানুষ, তোমার ফোন বন্ধ পেয়ে তারপর তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল, যাওনি শুনে উনি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছেন। পকেট থেকে ফোন বের করে পিন বসিয়ে আনলক করে তনুজার দিকে বাড়িয়ে আদেশের সুরে বলল, নাও ফোন দিয়ে কথা বলো, উনি চিন্তায় আছেন। তনুজা ফোনটা হাতে তুলতে তুলতে বলল, আমি দাদির কাছে যাওয়ার কথা বললেও দাদিকে ফোনে জানাইনি। দাদি জানতো না আমার যাওয়ার কথা। এই রোড দিয়ে গিয়ে গাড়ি করে যাওয়ার সময় গুগরাশি শপের সামনে ফুপিকে দেখে ড্রাইভারকে থামাতে বলি, অনেকদিন পর ফুপিকে দেখে গাড়ি থেকে নামি। এদিকে ফুপি জোর করলেন, সেই জন্য এখানে আসা। মন মানসিকতা স্বাভাবিক না থাকায় দুদিন কারোর সঙ্গে যোগাযোগ করেনি তনুজা। ফুপির সামনে স্বাভাবিক খোলসে থাকলেও ভিতরে নীরবে নিভৃতে অশ্রু বিসর্জন দিয়েছে, আড়ালেই রেখেছে নিজের যাতনা। কিছু মনে করে ইভান বলল, ড্রাইভার কেন তোমার সঠিক অ্যাড্রেস দেয়নি? ও মিথ্যে বলল কেন? ড্রাইভারের দোষ নেই, আমি গাড়ি থেকে নেমে বাকি পথ ফুপির সাথে রিকশায় আসি। ড্রাইভার একা ছাড়তে চাইছিল না, বারবার বলছিল, স্যার একেবারে বাসায় ড্রপ করে দিতে বলেছে, আমি ওনাকে অভয় দিতে বলি, আপনার স্যার জিজ্ঞেস করলে পৌঁছে দিয়েছি বলেন। তাই হয়তো। তনুজা কিচেনে গিয়ে দেখে শাহনাজ বেগম আঁচল কোমরে গুজে ফ্রিজ খুলে গোস্ত বের করে ভিজিয়ে রাখছেন। তনুজাকে দেখে একগাল হেসে ওর হাতে ফলমূল মিষ্টান্ন খাবার ধরে ইভানের সামনে দিতে বলে। তনুজা আলতো পায়ে হেঁটে বসার ঘরে আসতে আর চোখে ইভানের দিকে চায়। ইভান বসে উসখুস করছিল আর তনুজাকে কনভিন্স করার উপায় খুঁজছিল। তনুজা হাতে ট্রে শব্দ করে টি টেবিলে নামায়। সম্ভিত ফিরে পেয়ে ইভান তনুজার দিকে চায়। তনুজা রোবটের মতন বলল, আপনার নাস্তা। আর কথা না বলে পা চালিয়ে প্রস্থান করতে নেয় তনুজা। দুপা ফেলতে হাতে টান পড়ল, মাথা ঘুরিয়ে দেখে ইভান হাতের কবজি ধরে আছে। পরপর দু কদম এগিয়ে আসে ইভান, ইনোসেন্ট ফেস করে মৃদু স্বরে বলল, সরি তনুজা, প্লিজ রাগটা একটু কমাও,
আর বাসায় চলো প্লিজ প্লিজ প্লিজ। একদম বাচ্চাদের মতো আবদার করে আদুরে গলায় বলে ইভান। তনুজা মেয়েকে অভিমান পুষে রাখে, কাট কাট গলায় বলে, সরি সম্ভব নয়, ভেবেছি কিছুদিন বাড়িতে থাকবো। নেগেটিভ উত্তর শুনে ইভানের রাগ হলো। আচমকা তনুজার কোমর পেঁচিয়ে ধরে এক হাতে দুজনের মাঝে দূরত্ব ঘোষায়। তনুজা ভরকায়, এদিক ওদিক চায়, ফিসফিসিয়ে দাঁতে দাঁত চেপে আওড়ায়, ইভান স্যারন, কি হচ্ছে কি? ফুপি চলে আসতে পারে। তনুজার মুখের উপর থাকা বেবি হেয়ার এক আঙুল দিয়ে কানের পিঠে ঠেলে দেয় ইভান। তনুজার মুখটা গম্ভীর করেই রাখে। ইভান দৃষ্টি সরু করে অসহায় চোখে চাইল। অপরাধ বোধে জর্জরিত হয়ে নিম্নস্বরে বলল, সরি মাই লাভ, ফরগেট মি, প্লিজ আর রাগ করে থেকো না, ফিরে চলো। তুমি স্যার আমি বড্ড বেশি শূন্য, তুমিহীনা আমি ইভান মূল্যহীন। আমার ওপর তোমার অনেক অভিযোগ জমেছে জানি, তার জন্য অবশ্য আমি দায়ী। একটিবারের জন্য অভিমান অভিযোগের পাহাড় দূরে সরিয়ে দাও। আই প্রমিস দ্বিতীয়বার আর আমার প্রতি অভিযোগ হওয়ার সুযোগ পাবে না। তনুজা তাচ্ছিল্য করে বলল, কার প্রতি অভিযোগ করে কী লাভ? যার ভাগ্যটাই খারাপ তার কারো ওপর অভিযোগ রাখা বেমানান। ইভান কপালে প্রগাঢ় ভাঁজ করে বলল, তুমি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে মিন করে কথাটা বললে। তোমার ভাগ্যে আমি ছিলাম, তার মানে আমি খারাপ? অ্যাকচুয়ালি তুমি এটাই বলতে চাইছো, রাইট? তনুজা মনে মনে পণ করেছে সে ইচ্ছে করে ইভানকে একটু জ্বালাবে, কষ্ট দিবে। বুঝবে ইগনোর যে কতটা যাতনার, অবহেলা সহ্য করা কতটা যন্ত্রণার, তাই একটু হলো বুঝুক, জানুক ইভান। তনুজা জবাব দেয় না, প্রসঙ্গ এড়াতে নিজেকে ছাড়াতে মোছড়ামুছড়ি করতে থাকে। বলল, ইভান ছাড়ুন তো, ফুপি চলে আসলে বিশ্রী হবে। আজকের কঠোর তনুজাকে ইভানের কাছে অজানা ঠেকছে। তার নরম সরম কোমলমতি বউয়ের মনটা কবে থেকে পাথুরে হলো সে ভেবে উপায় পায় না। কিছুতেই যে বউয়ের মন গলছে না, বিরহে কাতর হৃদয় তনুজা একটু অনুভব করতে পারছে না। ইভানের আকুতি মিনতি তনুজার মন ছুঁতে পারছে না। ইভানের এবার নিজেকে ব্যর্থ মনে হলো। এখানে নতুন জায়গায় রাত কাটানো ইভানের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের মতন। আবার তনুজাকে কিভাবে রাজি করাবে? অনেকক্ষণ একা বসে বসে জল্পনা কল্পনা করে ইভান এক বুদ্ধি আঁটে। সে সিদ্ধান্ত নেয়, আজ না হয় বউকে বাড়ি ফেরাতে মিথ্যে বলবে। মনকে প্রবোধ দেয়, ইভান হঠাৎ মাঝে সাঝে প্রয়োজনে একটু আধটু হোয়াইট লাই বলা ব্যাপার না। তনুজাকে ডেকে মিশে বলে, দিদুন অসুস্থ, তোমাকে আজকে নিয়ে যেতে বলেছে, আমার তো খেলি ছিল না, এটা বলার কথা। তনুজা চিন্তিত বদনে চায়, উদ্বিগ্ন হয়ে শুধায়, কি হয়েছে দিদুনের? দিদুন কোথায় এখন? ইভান জড়তা নিয়ে বলে, বেশি কিছু নয়, বার্ধক্য তো আছেই, সাথে ডায়াবেটিস, হাই প্রেশার, সবসময়কার সঙ্গী, সবসময় তো অসুস্থই থাকে। তনুজা বিরক্ত হলো, ভুরু যুগল গুছিয়ে বলল, এগুলো তো আমিও জানি। অসুস্থ বললেন যে, নতুন করে কিছু হয়েছে কি? ইভান এটা সেটা বলে বোঝায়। দিদুন তনুজাকে দেখতে চেয়েছে, আজ যেতেই বলেছেন। অগত্যা তনুজা রাজি হয়, তবে শাহানাজ বেগম ডিনার না করিয়ে ছাড়েন না। ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। এসে দিদুনের কক্ষে প্রথমে যায়। দিদুন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তনুজাকে দেখে বৃদ্ধা জ্বরপর্ণায় বিস্মিত হয়। কথাবার্তার এক পর্যায়ে বুঝল দিদুন মোটেই ইভানকে আজ আনতে বলেনি। উনি তো বলে ফেললেন, আজই আসলেন আনবো? আমি তো ভেবেছিলাম যাও না কয়েকদিন, তাই এবারে কটা দিন থাকো, তারপর দাদুভাইকে আনতে বলবো। তবে এসেছো, ভালোই করেছো। ইভান তো এটা শুনে খালি গলায় বিষম খায়, খুক খুক করে কেসে ওঠে। তনুজা বৃদ্ধার অলক্ষ্যে ইভানের দিকে বিস্ময়ে ঠাসা বড় বড় নেত্রে চায়। শাড়ির আঁচল কোমরে গুজে তনুজা বিছানা ঝাড়ছে। দুদিনে রুমের কি হাল হয়েছে, বালিশ এলোমেলো, কমফোর্টার দুদিনে আর ভাঁজ হয়নি, সোফায় টি শার্ট প্যান্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। আহা, দুটো দিনেই রুমটার কি অগোছালো বেহাল দশা। ইভান ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোয়। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে তনুজাকে পরখ করে। মনে মনে ভাবে, বউ রুমের এলোমেলো দশা দেখল, রুমের প্রাণহীন জড়বস্তু গোছাতে ব্যস্ত হয়ে পড়ল, অথচ রুমের অনুভূতি সম্পূর্ণ রুমের মালিকের এলোমেলো দশা তার মনের দরজায় কড়া নাড়ল না, একটু হৃদয়ে সাড়া দিল না। তাকে নিয়ে ব্যস্ত হতো দূর, এতটুকু সহানুভূতি প্রকাশ করল না। বিছানা গুছিয়ে বিছানার মাঝখানে বড় কোলবালিশটা রাখে তনুজা। এটা দেখে ইভানের হার্টফেল করার জোগাড় হয়। চক্ষু তারা বিস্ময়ে কোটর থেকে বেরোনোর জো। ইভান দফায় দফায় বিস্মিত হয়ে ফ্যালফ্যাল করে তাকায়। কণ্ঠে তীব্র অসহায়ত্ব ঢেলে শুধিয়ে বলল,
মাঝখানে চীনের মহাপ্রাচীর দেওয়া কি খুব জরুরি ছিল? তনুজা ঘাড় ঘুরিয়ে চাইল। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ইভান হাতের তাওয়াল সোফায় ছুঁড়ে ধপাস করে বিছানার একপাশে বসল। দুই হাতের তালু ঘষে মুখটা অবলা নিরহ বানিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, উফ, খুব শীত করছে। তনুজা পূর্ণ দৃষ্টিতে ইভানের দিকে তাকায়। তেরা উত্তর দেয়, শীত করছে, হিটার অন করে দিন। বিড়বিড় করে বলে ওঠে ইভান, বউ থাকতে হিটার? এটা মোটেই শোভনীয় নয়। তনুজা ডান ভুরু উঁচিয়ে ইশারায় বোঝায় কিছু বললেন। ইভান তড়িৎ দুদিকে ঘাড় নাড়ল, অতঃপর মৃদু আওয়াজে বলল, এই শীতের জন্য মহাপ্রাচীরটা কি সরানো যায় না? এই অধমের ওপর ম্যাডামের কি একটু দয়ামায়া হয় না? আমার জন্য না হলেও শীতের জন্য কনসিডার। ইভানের কথায় ব্যাঘাত ঘটিয়ে তনুজা ঠোঁট উল্টে বলল, কেউ একজন বলেছিল আমাকে আমার মতো থাকতে দাও। আমার মনে হয় তার এই কথাটা আমার অক্ষরে অক্ষরে পালন করা উচিত। আমি শুধু সেটাই করার চেষ্টা করছি আর কি। তনুজা আড়ালে মুচকি হাসে, কমফোর্টার গায়ে টেনে শুয়ে পড়ে। ইভান লাইট নিভিয়ে সবুজ ডিম আলো জ্বালিয়ে অলস ভঙ্গিতে বিছানায় গায়ে লিয়ে দেয়। পরপর মাঝে থাকা বর্ডার সরাতে কোলবালিশে হাত রাখতেই তনুজা তাকিয়ে চোখের কালোমণি ঘুরিয়ে শাসায়। ইভান তপ্ত নিঃশ্বাস ফেলে বুকের ওপর দুই হাত রেখে শূন্য দৃষ্টিতে ছাদের দিকে চায়। বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয়। চারিদিকে কুয়াশার চাদরে মোড়ানো বসুন্ধরা। ভোরের আলো সবে ফুটেছে। বাড়ির সদস্যরা এখনও তেমন কেউ রুম থেকে বেরোয়নি। কিচেনে বড় প্যানে গরম পানি টকবক করছে। তনুজা পরপর চা, পাতি, চিনি, দুধ মেশাতে থাকে। এমন সময় কারো গলার এহেম এহেম শব্দে ঘাড় ঘুরিয়ে চাইতে দুই হাত ট্রাউজারের পকেটে গুজে দরজায় এক পা ঠেস দিয়ে ইভানকে দাঁড়িয়ে থাকতে দেখে। দুজনের চোখে চোখ পড়তেই ইভান বিনিময় স্মিত হাসে। প্রত্যুত্তরে একটা মিষ্টি হাসির প্রত্যাশায় ছিল ইভান, কিন্তু বিধিবাম তনুজা মুখটা গম্ভীর করে ঘাড় ফিরিয়ে হাতের কাজে মনোযোগ দেয়। ইভান হতাশ হয়, সন্তর্পণে এগোয়, পিছন থেকে তনুজার কোমর জড়িয়ে ধরে। আহত স্বরে বলল, ভেবেছিলাম দিনটা শুরু করব বউয়ের মিষ্টি মুখটা দেখে। ব্যাড লাক। ঘুম থেকে জেগে বউকে পাশে তো দূর, রুমে অবধি পাইনি। এখন ইচ্ছেটা পূরণ করতে কিচেনে আসা। তবু তুমি মুখটা গুমরা করে আছো। প্লিজ মুখটা বাংলা পাঁচের মতো করে রেখো না। তোমাকে গুমরো মুখে মানায় না। তোমার মুখের একফালি হাসি আমার জন্য আকাশসম প্রশান্তি। ইয়োর স্মাইল মেক্স মি স্মাইল। তনুজা বাঁকা চোখে তাকায়, তেরা জবাব দেয়, বাবা, আমার হাসি যে ছোঁয়াছুঁয়ি রোগের মতন, জানতাম না তো। আমি হাসলে সেটা বাতাসের মাধ্যমে প্রভাবিত হয়ে অন্য কেউ হাসায়। ইভান বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে, বলে, তুমি তো দেখছি খুব আনরোমান্টিক। আমার কথার গভীরতা উপলব্ধি না করে উপহাস করছো। ইভানের ঠান্ডা হাতটা তনুজার গায়ের শাল চাদর গড়িয়ে শাড়ির আঁচল ভেদ করে মেদহীন পেটে স্পর্শ করতেই তনুজা মৃদু কেঁপে ওঠে। ঘাড় ঘুরিয়ে ইভানের দিকে বড় বড় নেত্রে চায় তনুজা। ইভান তনুজার ঘাড়ের নাক ঘষে আলতো স্বরে বলল, তোমার এই দূরত্বে আমি দুদিনই শুকিয়ে গিয়েছি। ইতিহাস সাক্ষী, ছেলেদের ভালোবাসা প্রখর। ছেলেদের ভালোবাসার গভীরতা বেশি হয় মেয়েদের তুলনায়। আমার প্রগাঢ় ভালোবাসা তোমার মনকে জয় করতে পারছে না। এটা দেখে আমি হতাশ, ভয়াবহ হতাশ হচ্ছি। তনুজা ঠোঁট উল্টে চাইল, বলল, আপনাদের ছেলেদের ভালোবাসা এত প্রখর আর গভীরতা এত বেশি যে থাকতে কদর ঠিকঠাক করেন না, না থাকলে উথলে পড়ে ভালোবাসা। তখন নিদর্শন দেখান। এই যে দেখুন না, ভালোবাসার অমর নিদর্শন হিসেবে সম্রাট শাহজাহান তার বেগমের সমাধির ওপর তাজমহল গড়েছেন। ভালোবাসার এই নিদর্শন কিন্তু মমতাজ দেখেননি। থেমে তনুজা ব্যঙ্গ করে বলল, আর ছেলেদের ভালোবাসা এত প্রগাঢ় যে রেগে যেতে এক মুহূর্ত দেরি হয় না। আর বউয়ের থেকে অন্যদের কথা তারা বেদবাক্য মনে করে, বেশি প্রায়োরিটি দেয় তৃতীয় পক্ষকে। ইভান তনুজাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, তনুজার কাঁধের ওপর দিয়ে দুহাত রাখে, কপালে কপাল ঠেকে শান্ত শীতল গলায় বলল, চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার আমার মাঝে কখনো তৃতীয় ব্যক্তি আসবে না। বড় করে হামি দিতে দিতে এলোমেলো পা ফেলে ঢুলতে ঢুলতে নিতে আসতে থাকে। চোখের পাতা ভারী, টেনে তুলে টুলতে টুলতে আসছে আর বিড়বিড় করছে, ইয়া মাবুত, মানুষ এত সকাল সকাল ঘুম থেকে জাগে কি করে? আমি তো চোখ মেলে ঠিকঠাক চাইতেই পারছি না। দ্যাট কেন যে সয়সে বিয়ে নামক প্যারা লাইফে নিলাম।
বেশ বিন্দাস ছিলাম। বিবাহিত জীবনের বটাও এখন অবধি হয়নি। ওদিকে নানু আপু তো সংসারের কাজ ধরিয়ে দিলেন। গতকাল নূরজাহান নীতিকে বলেন, এখন ওর বাড়ির মেহমান নও তুমি, বাড়ির ছোট বউ, বউ হিসেবে দায়িত্ব থাকে তনুজার সাথে, সেও যেন হাতে হাতে কাজ করে, আগের মতো চললে হবে না। নানু আপুর হুকুম জারি হয়। বেচারি নীতি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিল। অ্যালার্ম কেটে চোখে মুখে পানির ছিটা দিয়েও চোখ থেকে ঘুম সরছে না। হঠাৎ কারো আসার শব্দে ইভানের কথা থেমে যায়। তৎক্ষণাৎ ঝট করে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। পরপর দরজার দিকে চাইতে হাতের উল্টো পাশ দিয়ে চোখ ডলতে ডলতে নীতিকে আসতে দেখতে পায়। ইভান অপ্রস্তুত বিব্রত হয়। আগে কবে কিচেনে ঢুকেছে ইভান মনে করতে পারবে না। কাকডাকা ভোরে এখন কিচেনে দেখে সবাই কি ভাববে, এই ভেবে অস্বস্তিতে গা ঠায় ইভান। গলা খাকারি দিয়ে তনুজাকে উদ্দেশ্য করে তাগাদা দিয়ে বলল, তনুজা, আমার গ্রিন টি তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দিও। তনুজাও নীতিকে দেখে লজ্জায় পড়ে। কোনো রকমে মাথা নাড়িয়ে বলে। নীতি বেচারি ঘুমে ঢুলু ঢুলু। পরপর কথা শুনে দুই হাতে চোখ কসলায়। ইভানকে দেখে একগাল হেসে বলল, গুড মর্নিং ভাইয়া, গুড মর্নিং। বাড়তি বাক্য ব্যয় না করে ইভান লম্বা কদম ফেলে প্রস্থান করে। তনুজা ডানে বামে না তাকিয়ে কাপে চা ঢালতে থাকে। হঠাৎ নীতি সম্বিত ফিরে পায়। ঘুমের রেশ কেটে হুঁশে ফেরে। নীতির হঠাৎ আফসোস হয়, অবচেতনে আওড়ায়, ফাটা কপাল আমার। বান্ধবীদের বর দেখি ফেভিকলের মতো চিপকে থাকে। কোনোদিন যে ভাইকে কিচেন মুখ হতে দেখিনি, আজ সেও বউয়ের পিছু পিছু। আর আমার রাগী মহারাজ, এই কোল্ড ওয়েদারেও সে এক ঘরে আমি আরেক ঘরে। এক হাত কপালে রেখে দীর্ঘশ্বাস ফেলে। হা হুতাশ করে আরও বিড়বিড় করে নীতি, ইয়া আল্লাহ, সবার বর আর আমারটা আস্ত এক অজগর। কিছু বললেই ফোঁসফোঁস করে। চিনি ছাড়া চায়ের মতো বিবাহিত জীবন আমার। সকাল 10টার ঘর পেরিয়েছে ঘড়ির কাঁটা। দিব্য ডাইনিংয়ে বসে সবে ব্রেডে কামড় বসিয়েছে। এর মধ্যে নূরজাহানের মোটা কর্কশ স্বর আসলো। সোফায় বসে ফলস নীলগুলো ঠিক করতে ব্যস্ত নীতি। সকালে একটু কাজ করতে গিয়ে নখগুলোর বেহাল দশা হয়েছে। নূরজাহান নীতির দিকে অসন্তোষ বদনে চেয়ে হৈ হৈ করে উঠলেন, আমরা স্বামী না খাওয়া অবধি পানিটুকু মুখে দিতাম না, আর এখনকার মেয়েরা স্বামী খেলো না খেলো সেসবে কোনো বালাই নেই, কোন দিকে নজর নেই, থাকে রূপচর্চা আর একখানা যন্ত্র পাইছে তাই নিয়ে। বিরক্তিতে জিভ দিয়ে চ শব্দ কাটে নীতি। সেই মান্ধাত্তার আমলের ধ্যান ধারণায় ঠাসা নানু আপু। একজন যদি বেলা 12টা অবধি ঘুম পাড়ে, তার জন্য কি এখন বেলা 12টা পর্যন্ত না খেয়ে বসে থাকতে হবে? আজব তো। নীতি কথাটা না শোনার ভান করে নিজের কাজে মশগুল থাকে। দিব্য নিজের মতো খাবার খেতে থাকে। নূরজাহান ডাইনিংয়ে গিয়ে গ্লাসে থাকা পানি নিয়ে হাতে থাকা দুটো বড়ি গপাগপ গিলে নেয়। এতে যেন মুখে আর শরীরের বল কয়েকগুণ বেড়ে যায়। দিব্যর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, তা ছোট কর্তা, বিয়ে করার জন্য তো এত তাড়াহুড়ো লাগিয়ে দিলে, তর সইল না, কারো কথা মান্য করলে না, মর্জি করে একাই বিয়ে সারলে, তা দুজনে এখনো যে আলাদা ঘরে থাকো, বুঝি না বাপু এখনকার ছেলেমেয়েদের প্রেম ভালোবাসা। দিদুনের কথায় দিব্যর গলায় খাবার আটকে যায়। বেচারা খুক খুক করে কাশতে থাকে। নীতি বড় বড় চোখ করে থ মেরে তাকিয়ে আছে।